বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য, কেন্দ্রীয় কমিটি, CPB। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরের সময় বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এর মধ্যে 500 মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে, 250 মিলিয়ন রেল খাতের উন্নয়ন এবং 250 মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এছাড়া দেশটির সঙ্গে 7টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেছেন, জাপানে কিভাবে প্রশিক্ষিত জনবল পাঠানো যায় বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা আপাতত 1 লাখ জনবল সেখানে পাঠানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন। এর জন্য ভাষা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি একদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা। সচিবালয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ সহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারী কর্মচারী নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনি সহ কয়েকজন সচিবকে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন। মন্ত্রিপরিষদ সচিবকে তারা জানাবেন। এই অবস্থায় কর্মচারীরা বুধবার কোনো কর্মসূচি করবেন না। এবং এরপর যে তথ্যটি তা হচ্ছে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের খালাসের রায়ে আপিল বিভাগ বলেছেন, বস্তুগত প্রমাণ এবং দাখিল করা আইনি যুক্তিতর্ক পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়নের পর আপিল বিভাগ বিবেচনা করছে যে ATM আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করা ছিল ফৌজদারি আইনশাস্ত্রের মৌলিক নীতিগুলোর প্রতি স্পষ্ট অবজ্ঞা, যার ফলে ন্যায় বিচারের চরম অবহেলা ঘটেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। রায় বলা হয়, ATM আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার ব্যর্থতা আদালত আজ স্বীকার করছে। এ ব্যর্থতা বিচারিক প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও যথাযথ প্রশ্নবিদ্ধ করেছে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। একই সঙ্গে দলটি বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে। এটি মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এই কথাগুলো বলেছেন। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাই। আমি আলোচনার শুরুতে মানবেন্দ্র দেব আপনার কাছে একটু আসি। সচিবালয়ের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, আগামীকালকে এটি নিয়ে আবারও বসবে যেমনটি জানিয়েছেন ভূমি সচিব। প্রশাসনে বিশৃঙ্খলা যদি আমি বলি যে প্রশাসনে বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন কতটা? ধন্যবাদ আপনাকে এবং মামুন স্যার এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। প্রশাসনে বিশৃঙ্খলার তো আমাদের দেশের প্রশাসনে মানে খুব সুশৃঙ্খল অবস্থা কখনোই ছিল ওইটা আসলে বলা যায় না, কিন্তু এই মাত্রায় বিশৃঙ্খলা মানে সেটা কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এবং এটা যদি আপনি খেয়াল করেন, জুলাই গণঅভ্যুত্থানের অব্যবহতির পর থেকেই যে সরকার এই ক্যাডার শাফলিং বা অন্যান্য ইস্যুতে এই যে বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সময় থেকে এই বিশৃঙ্খলাটা আরো বাড়তে শুরু করে। এবং এই যে নতুন অধ্যাদেশটি করেছে, এই অধ্যাদেশের কারণে মানে সরকারি কর্মচারীরা প্রত্যেকেই মাঠে নেমে এসেছে এবং একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। প্রথমেই হচ্ছে গিয়ে পুলিশ এবং প্রশাসন আসলে সরকারের কনফিডেন্সের মধ্যে নাই শুরু থেকেই, এবং এটাকে
কোনো কোনো পক্ষ বলছে যে আওয়ামী দোসররা, আওয়ামী দালালরা, এখানে আওয়ামী আমলারা এটাকে গ্র্যাব করে রাখছে। কিন্তু এইটা এইটাকে এইভাবে শুধুমাত্র ব্লেমিং এর মধ্য দিয়ে, এটা তো সেই ব্লেম গেমের মধ্য দিয়ে তো এটা আসলে সুরাহা হবে না। যদি আমরা আমরা আমাদের ব্যুরোক্রেসি যদি কোলাপস করে, আমাদের পুলিশ ব্যুরোক্রেসি যদি কোলাপস করে, তাহলে তো রাষ্ট্র অলমোস্ট কোলাপস করতে বাধ্য। সুতরাং আমরা, এবং এইটা হচ্ছে গিয়ে একটা বিষয়, এবং এটা হচ্ছে গিয়ে একটা চূড়ান্ত নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। এবং এইটার পুরো দায়টা কিন্তু আসলে সরকারকে নিতে হবে। সরকারের এখনকার প্রায়োরিটি কি? সরকার যখন জনগণের সামনে কথা বলছে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে, তখন কিন্তু মানে এখানে প্রায়োরিটি সেট করতে বলা হচ্ছে যে ইলেকশন, প্রায়োরিটি সেট করতে বলা হচ্ছে যে সংস্কার, প্রায়োরিটি সেট করতে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের বিচার। কিন্তু যে মূল যে প্রায়োরিটি গুলা, বা যেভাবে গণঅভ্যুত্থান হলো, বৈষম্য বিরোধী এই যে তার যে মোটো, এটা নিয়ে সেইটাকে সাবসাইড করে সরকার তার যে এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল কাজ, গণতন্ত্রের মধ্যে ফেরানো বা নির্বাচন দেয়া বা হত্যাকারীদের বিচার, সেগুলো বাদ দিয়ে সে এরকম স্পর্শকাতর ইস্যুগুলোতে বরাবর, শুধুমাত্র এটা না, আমরা কিন্তু মায়ানমারের করিডোর বা অন্যান্য যে ইস্যুস গুলো আছে, যেগুলা খুবই স্পর্শকাতর বিষয়, এবং সেই জায়গাতে তারা কেন হাত দিচ্ছে? তারা কি আসলেই নৈরাজ্য চায়? তারা কি এই নৈরাজ্যটা কি তাদের কাঙ্ক্ষিত নৈরাজ্য কিনা? এই বিশৃঙ্খলার আড়ালে তারা অন্য কোনো কিছু করতে না, চায় কিনা? কিন্তু সেটাও মানবেন্দ্র কিন্তু দেব, একটা জি আমি যদি একটু বলি আপনাকে যে বিষয়টি, যেসব অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে, আমি যদি বলি অধ্যাদেশটিতে সংক্ষেপে 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে একদম সংক্ষেপে। এগুলো হলো বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেওয়া। এবং যেসব অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে সেগুলো হলো অনানুগত্য দেখানো, কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া বা কাউকে কাজ করতে বাধা দেয়া। এটা আমি সংক্ষেপে বললাম। এখন যে প্রশ্নটা হচ্ছে যে এই যে সরকারি চাকরির যে অধ্যাদেশটি, এই বিষয়গুলো নিয়ে কর্মচারীদের যে আপত্তির বিষয়টি কেন, তাহলে তাদের এই আপত্তির বিষয়টি আপনি কিভাবে দেখেন? শুনুন, আপনি মানে এই চারটা মূল কারণ, এবং সেটা হচ্ছে যেইভাবে এই শাস্তিগুলো আনা হবে, তাদেরকে সরাসরি বরখাস্তের আওতায় নিয়ে আসা, বরখাস্ত বা পদ অবনমন বা যেই শাস্তির বিধানগুলো আছে, এবং এইটা তো করা হচ্ছে কেন? এইটা এটা এই সংস্কার তো, ব্যুরোক্রেসিতে তো আপনার সংস্কার করতেই হবে। কিন্তু সেটা কি এখন সরকারের প্রায়োরিটি লিস্টে কি এই জায়গায়? মানে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সরকারের অগ্রাধিকারের তালিকায় এটা 1 নাম্বার নয়। সুতরাং তার যে সরকারের যে অগ্রাধিকার, সেটাকে ভায়োলেট করে, সেটাকে পাশ কাটে এসে অন্যান্য স্পর্শকাতর জায়গাগুলোতে সেই নৈরাজ্য উৎপাদনের স্কোপ সে তৈরি করে দিচ্ছে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, আপনি যে প্রশ্নটা করছেন যে, এবং এই আইনটা সরকারি কর্মচারীরা বলছে এটা তাদের বিরুদ্ধে নিবর্তনমূলক একটি আইন হিসেবে ব্যবহার করা হবে। আমরা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের আইন, এই তাড়াহুড়া করে এই আইনগুলো করাই হয় এই মানে এই একটা গ্রুপকে টার্গেট করে, বা সেই সরকারি কর্মচারীদেরকে টার্গেট করে, যে তারা তার ইচ্ছা মতো তার যে তারা বলতেছে তাদের বাক স্বাধীনতা থাকবে না, কর্মচারীরা বলতেছে তাদের বাক স্বাধীনতা থাকবে না, তাদের সাথে ওইখানে বৈষম্য তৈরি করা হবে, ভিন্ন মত। এখন সরকারি যে বিধি আছে, তা দিয়ে এখন এই সরকার কিন্তু কাজ চালিয়ে যেতে পারত। এই সময়ে এটা অনর্থক, অনাহুত ভাবে এই এই অধ্যাদেশটি দেয়া হয়েছে, এবং এটা আসলেই নিবর্তন, তাদেরকে একদম ভিক্টিমাইজ করার জন্য এই আইন, এই অধ্যাদেশটিকে ব্যবহার করা হবে। তো সুতরাং এখানে দুইটা বিষয়, একটা আমি আগে বলেছি যে এটা হচ্ছে গিয়ে অগ্রাধিকার তালিকায়, সরকারের অগ্রাধিকার তালিকায় এটা থাকার কথা ছিল না। আর মানে এটা হলে এই নৈরাজ্যটা হবে, এটা কিন্তু মানে অনুমানযোগ্য ছিল, এটা প্রত্যেকের অনুমেয়। যে কোনো সময় এই নিবর্তনমূলক আইন যদি চালু করা হয় বা এই সংস্কার যদি করা হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। এটা সরকার কেন, মানে যে কোনো সরকার এটা আন্দাজ করতে পারে। সুতরাং তার কোনো সেফগার্ড তার ছিল না, এক। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে সে তার যে যথেচ্ছাচারিতা, স্বেচ্ছাচারিতা, সেইটা ফলানোর জন্য
এই অধ্যাদেশটিকে ব্যবহার করা হবে এবং সরকারি কর্মচারীদের এই যে আহ, আশঙ্কা, এই আশঙ্কার সাথে আমি বা আমরা আসলে একমত পোষণ করি জি। এবং এটা এটা একটা খুবই অপ্রয়োজনীয় সময়ে এই অপ্রয়োজনীয় বন্দোবস্ত। জি, মানবেন্দ্র দেব, আপনি যে কথাটি বলছেন সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছে আসে আমি একটু তুলে ধরি। এই একই ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এই অধ্যাদেশটি এখন প্রয়োজন ছিল না, কারণ অধ্যাদেশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অন্য যে বিদ্যমান আইন আছে তার মধ্যেও রয়েছে। এবং একই সাথে আরেকটু তুলে ধরি যে এই আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যাই হোক, তারা অপরাধ বা দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট আইন ও সংস্থা আছে, যেমন দুর্নীতি দমন কমিশন রয়েছে, তাদের কাজ করতে বাধা নেই। শুধু কর্মচারীদের জন্য আলাদা করে কিছু করতে হবে কেন, এমন প্রশ্ন তিনি রেখেছেন। এই বিষয়ে সৈয়দ আব্দুল মামুন চৌধুরী আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে TVN24 যারা শুনছেন এবং আমার সহ আলোচক, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি আপনি প্রশ্ন করেছেন। আসলে তো এখানে বলার কিছু নাই, কারণ বাংলাদেশের সরকারি চাকরি বিধিমালা আছে। এখানে সুস্পষ্ট ভাবে একজন কর্মচারী দায়িত্ব কি, অধিকার কি এবং এই শৃঙ্খলা বিধি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে কি কি ধরনের শৃঙ্খলা ভঙ্গ করলে কি কি ধরনের শাস্তি হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ এগুলো কিন্তু আছে। পাশাপাশি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লেবার ল যেটা আছে, সেই লেবার ল অনুযায়ী কিন্তু এই কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু একজন শ্রমিক। তারা কিন্তু সেই লেবার ল অনুযায়ী তাদের যে জবের যে প্রোটেকশন সেটা তারা পেয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে যে অধ্যাদেশটা জারি করা হয়েছে সেটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা এক ধরনের তাদের যে চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী তারা নিশ্চিত হতে পারছেন না যে আন্তর্জাতিক লেবার ল অনুযায়ী তাদের যে চাকরির যে নিশ্চয়তা এবং তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ এগুলো হয়তো রহিত হয়ে যেতে পারে। এই ভয় থেকেই তারা কিন্তু এটার প্রতিবাদ করেছেন। এবং আপনি জানেন যে একটা দেশের স্থায়ী কাঠামো হচ্ছে ব্যুরোক্রেসি, এবং এই ব্যুরোক্রেসি যদি অসন্তুষ্ট হয়ে ওঠে তাহলে কিন্তু রাষ্ট্রে যে বিশৃঙ্খলা হবে সেই বিশৃঙ্খলা দূর করার ক্ষমতা আর কারো থাকবে না। কাজেই আমার যেটা মনে হয় যে এই অধ্যাদেশটা কি কারণে করা হয়েছে, হয়তোবা এমন হতে পারে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বেশ কয়েক বছর যাবত সেটা আমরা এটাকে আমরা প্রলম্বিত করতে পারি যে 1990 সালের পর থেকে বর্তমান পর্যন্ত আমরা দেখেছি যখন যে সরকার এসছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরাসরি রাজনৈতিক বক্তব্য দেয়া এই ধরনের একটা প্রবণতা কিন্তু এখন দেখা দিয়েছে, যেটা অবশ্যই একটা শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। এদিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে আমি মনে করি যে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য নতুন অধ্যাদেশের প্রয়োজন নাই। পুরাতন যে আইন কানুন গুলো আছে সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে পারলেই আমার মনে হয় শৃঙ্খলাটা চলে আসবে। ঠিক এই জায়গায় সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, এই জায়গায় আপনি যেটি বলছেন যে যে আইনগুলো আছে সেগুলোর যথাযথ প্রয়োগের বিষয়, এইখানেই প্রশ্নটি উঠছে আসলে, এই যে সরকারি কর্মচারীরা কি তাহলে আসলে জবাবদিহিতার বাইরে থাকবেন, এমন প্রশ্ন সাধারণ মানুষ অনেকের মনে উঠছে। এবং আরো একটি প্রশ্ন উঠছে যে এই যে সরকার যে অধ্যাদেশটি দিল, অনেকে প্রশ্ন করছেন সরকারি চাকরিতেও যে সংস্কারের বিষয় রয়েছে এটি যদি এখন শুরু না হয় তাহলে আর কবে হবে? জি, আব্দুল্লাহ মামুন চৌধুরী। না, অবশ্যই সংস্কার তো প্রয়োজন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, পুরো পৃথিবীর যে ব্যুরোক্রেসি তার মধ্যে কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি হয়। এবং আমরা জানি যে পৃথিবীর উন্নত দেশগুলোর ব্যুরোক্রেসি এবং অনুন্নত দেশের ব্যুরোক্রেসির মধ্যে কিন্তু দক্ষতা, যোগ্যতা এবং জ্ঞানের মাধ্যমে কিন্তু বিভিন্ন পার্থক্য আছে। উন্নত দেশের ব্যুরোক্রেসি সাধারণত যেটা হয় যে সরকার পরিবর্তনের সাথে সাথে তারা কিন্তু ওই সরকারি মতভেদ অনুযায়ী তারা পরিবর্তিত হয়ে যায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরোক্রেসির মধ্যে একটা সরকার পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট কিছু পদের পরিবর্তন ঘটে যায়, মানে তারা সেই পদগুলোতে থাকতে পারে না। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে এটা করেছে যে সরকার পরিচালনা করতে গেলে তাদের অনুগত ব্যুরোক্রেসি প্রয়োজন। সেই অনুব্রত ব্যুরোক্রেসি থাকার জন্য তাদের সংবিধানের মাধ্যমে কিন্তু তারা মানে সিস্টেম করেছেন যে যখন একটা সরকার পরিবর্তন হয় সাথে সাথে প্রায় 6,000 পদে অবস্থানকারী যে ব্যুরোক্রেসি ব্যক্তি আছে তারা পরিবর্তন হয়ে যায় এবং নতুন সরকার এসে সেই জায়গাগুলোতে তাদের আস্থাভাজন লোকদেরকে নিয়োগ দেয়। তো বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেম নেই। বাংলাদেশে হলে তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত থাকতে পারবেন না। কিন্তু আমাদের রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন বিগত বছরগুলোতে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করেছেন,
তাদের রাজনৈতিক স্বার্থ, ফলে তাদের দক্ষতার যেরকম অবনমন ঘটেছে এবং তারা কিন্তু এক ধরনের প্রশ্রয় পেয়েছে। এখন সেইখান থেকে হয়তোবা আপনাকে সংস্কার করে একটা অবস্থায় আনতে হবে, কিন্তু বর্তমান যে অধ্যাদেশ সেটা কিন্তু সেটাকে নির্দেশ করে না। বর্তমান অধ্যাদেশটাকে সরকারি কর্মচারীরা যেটা মনে করছে যে তাদের এটা সংস্কার নয়, বরং তাদের যে অধিকার, তাদের যে জবের সিকিউরিটি, সেটার প্রতি একটা হুমকি হিসেবে তারা দেখছেন। এবং এটা যথেষ্ট কারণও রয়েছে। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় এই ধরনের নিবর্তনমূলক আইন বা অধ্যাদেশ যখন হয়, তখন তার প্রয়োগের যে অপপ্রয়োগই আমরা বেশি দেখেছি। এখন নেড়া তো বেলতলায় একবারই যায়। তো বাংলাদেশের ইতিহাসে তো এই বিষয়গুলো আছে। কাজেই আমি যেটা বলছি, যারা প্রশ্ন করছেন যে এই মুহূর্তে যদি সংস্কার না হয় তাহলে কখন হবে, এখন আমাদের দেখতে হবে যে এই আইনটা কি সংস্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনি সংস্কার করতে গিয়ে আপনি তো সবকিছু গুবলেট করে ফেলতে পারেন। সংস্কার করার জন্য আপনাকে কি করতে হবে, কমিশন গঠন করতে হবে, সেই স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে, এক্সিস্টিং আইনগুলো দেখতে হবে। যেটা আমরা দেখেছি যে অলরেডি যে জিনিসগুলো আছে সেখানে টাইম ফ্রেমটা কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়নি। তো যে কোনো আইনের মধ্যেই আপনি যদি আত্মপক্ষ সমর্থনের সুনির্দিষ্ট রক্ষা কবচ না রাখেন, তাহলে সেটা কিন্তু অপব্যবহার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেদিক থেকে আমরা মনে করি সংস্কার জন্য অবশ্যই করতে হবে, কারণ বাংলাদেশের ব্যুরোক্রেসির অদক্ষতার জন্যই আমাদের অনেক উন্নয়ন পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আমরা দেখি প্রতি বছর বাজেটের সময় বিভিন্ন প্রজেক্টের অর্থ ঠিক মতো অব্যবহৃত থেকে ফেরত আসে। এগুলো কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং ব্যুরোক্রেসির অদক্ষতার জন্য হয়। তাইলে ব্যুরোক্রেসির আমাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং তাদের একটা ব্যুরোক্রেটিক যে কালচার, উন্নত বিশ্বের আলোকে এটাকে ঢেলে সাজাতে হবে। তো আমার মনে হয় যে অধ্যাদেশটা করা হয়েছে সেটা হয়তো বা সেই দিক অনুযায়ী হয়েছে কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জি, আব্দুল মামুন চৌধুরী, একই বিষয় মানবেন্দ্র দেব একটু ছোট করে যদি বলতেন, আমি বিরতিতে যাব। এই যে প্রশ্নগুলো উঠছে যে সরকারি কর্মচারীরা কি তাহলে আসলে জবাবদিহিতার বাইরে থাকবেন? কারণ সরকারি কর্মচারীদের আমরা দেখি না যে খুব বেশি জবাবদিহিতার আওতায় তাদের আসতে হয় অথবা আনা হয় যে কোনো সরকারের আমলে। কি বলবেন মানবেন্দ্র দেব? না, অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ জবাবদিহিতার বাইরে থাকবে না। সরকারি কর্মচারীদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তবে সেইটা নিয়ে তার জন্য এই অধ্যাদেশটা যথাযথ কিনা, আর এই যে সময়টা বা এই সরকারটাই তার জন্য যথাযথ কিনা, কারণ এই সরকারের প্রায়োরিটিটাই তো ভিন্ন। হ্যাঁ, এবং সেখানে যেটা মামুন স্যার বলেছেন, কারেক্টলি বলেছেন যে সরকারি কর্মচারী একদম সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায়ে পর্যন্ত অন্যরা আবার নিজেদেরকে সরকারি কর্মকর্তা দাবি করেন পদস্থরা। তো সুতরাং সবাই আসলে সরকারি কর্মচারী। সেই সরকারি কর্মচারী এরা যদি রাজনৈতিক সংস্কার বা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, ওই জায়গায় সংস্কার না হয়, তাহলে এখানে কোনো আইন দিয়েই আপনি ওই সংস্কার করতে পারবেন না। তো তার জন্য ধরেন যে কারণে আমাদের দেশে কিন্তু আমাদের মতো দেশে ব্যুরোক্রেসি ওভারহুইলিং করে পলিটিক্স এর উপরে। পলিটিক্যাল লিডারদেরকে যাদের রাষ্ট্র পরিচালনা করার কথা এবং তাদের নীতি নির্ধারণের মধ্য দিয়ে সেটা নির্বাহ করার কথা নির্বাহী বিভাগের বা কর্মচারীদের, সেটা কিন্তু হয় না। কারণ নীতি এবং নির্বাহ দুইটাই ওই জায়গায় হয়, সামনে ঢাল হিসেবে পলিটিক্যাল লিডারশিপকে রাখা হয়। তো সুতরাং এই পুরা প্রক্রিয়াটার মধ্যে একটা সংস্কার দরকার, এবং তার জন্যই আমরা বলতেছি যে প্রথমে এই অন্তর্বর্তী সরকারের বা যে কোনো সংস্কারের ক্ষেত্রে আমার প্রথমে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো বাদ দিয়ে এই অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কার সম্ভব না। সুতরাং এইটা একটা ভুল পদক্ষেপ। সরকার এটা সচেতন ভাবে করলো নাকি না বুঝে করলো, সেটা কিন্তু প্রশ্নটা থেকে যাবে, এবং সেটা এই সরকারকে পরবর্তীতে অবশ্যই জবাব দিতে হবে। জি, মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনিও সাথে থাকবেন। আমাদের একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি বিরতির পর একটু ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী আপনার কাছে আসি, প্রসঙ্গটা তুলে আপনার কাছে আসি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের এবং যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত ইসলামের নেতা এই এটিএম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেতারা। এই ব্যাপারে আপনি কি বলবেন এই প্রসঙ্গে, এই যে এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার যে বিষয়টি? দেখুন, এটা তো একটা লিগ্যাল বিষয় এবং এই রায়ের বিস্তারিত বিবরণ এখনো আমাদের কাছে এসে পৌঁছায় না। কাজেই এটা বিস্তারিত না দেখা পর্যন্ত এক্ষেত্রে আমাদের মন্তব্য করাটা কঠিন। জি, তবে আমরা বিগত সরকারের সময়ে এই মামলাটা যখন পরিচালিত হয়, তখন এই মামলাটা যখন হিয়ারিং, তখন সেই হিয়ারিং গুলো যে পত্রপত্রিকাতে এসেছি, সেই তথ্য থেকে আমাদের যতটুকু জেনে এসেছি, ওই বিষয়টা প্রথমে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে এনার সম্পৃক্ততা ছিল বলে সেই সময়ের কোর্ট সেটা প্রমাণ করেছে। এখন এই সময়ের কোর্ট আবার সেটা আরেকটা বিভিন্ন লিগ্যাল অ্যাসপেক্ট থেকে মনে করছে যে এটা সঠিক হয়নি। কিন্তু এই বিষয়ে আসলে প্রশ্ন উত্তর দিতে গেলে সেটা বিস্তারিত বিবরণ দিয়ে আমাদের পেতে হবে, তারপর হয়তো আমরা মন্তব্য করতে পারবো। জি। মানবেন্দ্র দেব, আপনি কোনো প্রতিক্রিয়া দিতে চান এই বিষয়ে? অবশ্যই এটা এটা সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। আপনার অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা যেটা বলেছেন, ওনার বক্তব্য তো আসলে সময় সময় পরিবর্তিত হয়। 90-এর দশকে ওনার বক্তব্য একরকম ছিল, তারপর মিলেনিয়ামে তার বক্তব্য একরকম ছিল, তার পরিবর্তিত পরিবর্তিত হয়েছে, এখন আবার বক্তব্য পরিবর্তিত হয়েছে। উনি দেলোয়ার হোসেন সাঈদীকে খুঁজে বের করেছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির হয়ে, বিচিত্রার সাংবাদিক হয়ে, যে এই সেই দেল্লা রাজাকার বা দেলোয়ার হোসেন সাঈদী। এরপর 2012তে আবার বলেছেন এই সাঈদী সেই সাঈদী নয়। সুতরাং ওনার স্ট্যান্ড তো আসলে পরিবর্তিত হয়। উনি কোনো এক জায়গায় সবসময় স্টিক থাকতে পারেন না, ভবিষ্যতেও পাবেন বলে মনে হয় না। সেইটা হচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম এখন কোর্ট অ্যাপিলেট ডিভিশন প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিলেন, উনি বেকসুর খালাস। কিন্তু উনি দ্বারা যারা নির্যাতিত হয়েছিলেন 71 সালে, উনি আলবদর বাহিনীর রংপুরের প্রধান ছিলেন, উনি ইসলামিক ছাত্র সংঘের জেলার সভাপতি ছিলেন, এবং এই ডকুমেন্ট গুলা ধরেন মানে এই সরকারের আমলে এটা ইগনোরড হইতে পারে, কিন্তু এগুলো ডকুমেন্টেড। মানে এই কোন রায় ইতিহাস বদল করতে পারে না, কোন রায় কখনো ইতিহাস বদল করতে পারে না। ইতিহাস বদলের এখতিয়ার বিচারালয়ের সব সময় থাকে না, এবং এই যে দায়, এই দায়ও আসলে ক্যারি করতে হবে আমাদেরকে। এবং যেটা হচ্ছে গিয়ে এটা আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে কি ঘটনাগুলো ঘটলো, যারা সাজাপ্রাপ্ত আসামি তারাও কোর্টের কোনো কিছু ছাড়া 5 তারিখ রাতে জেল থেকে ছাড়া পেয়ে গেল, এবং সেটা কন্টিনিউ হইতে থাকলো। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও ছাড়া পায়, এবং যুদ্ধাপরাধীরাও ছাড়া পায়, এবং যুদ্ধাপরাধীদের পক্ষে, এবং এই রায় যে এইটা হবে সেটা তো আমরা ধারণাই করতে পারছিলাম। এই কারণ এই আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট শিশির মনির, শিবিরের সাবেক সাধারণ সম্পাদক, উনি তো এই রায় প্রত্যাশা করে মিডিয়াতে বারবার এই কথা বলেছেন, এবং এই সরকার যেইভাবে তোষণ করতেছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে গ্র্যাব করছে, সেটা হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত করা, তাদেরকে স্বাধীনতা দেওয়ার পরিবর্তে সেটা যে আরো শক্তভাবে হয়েছে, মানে এইটা এই প্রমাণগুলো কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং 71-এ যারা শহীদ হয়েছেন, 71-এ
যারা এই আল বদর, আল শামস বাহিনী এবং রাজাকারদের দ্বারা নিপীড়িত হয়েছেন, তারা বা সেই মাটি আসলে তাদেরকে কখনো মাফও করবে না, মানে কখনো ছাড়বেও না। সুতরাং এটা তারা সাময়িক আনন্দ অনুভব করতে পারে, তাদের ক্ষমতার প্রদর্শন করতে পারে, কিন্তু এটা সাস্টেইন করবে না। আর এটা যদি সাস্টেইন করে তাহলে আসলে বাংলাদেশ সাস্টেইন করবে না। জি, মানবেন্দ্র দেব, জি ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্নে আপনার কাছে আসি এবং একই বিষয় নিয়ে সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী আপনার কাছে আসবো। এই যে 2 দিন আমরা দেখলাম যে বিএনপি, জামায়াত সহ সিপিবি, বাসদ আর অনেকগুলো রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন। এই যে বৈঠক, এই বৈঠকে সরকার আসলে কতটা উপকৃত বা লাভবান হলো, এই দফায় যে বৈঠকটি হলো 2 দিন ব্যাপী, বিপরীতে যদি আমরা একটু দেখি যে রাজনৈতিক দলগুলো আসলে কতটা উপকৃত বা লাভবান হয়েছে বলে মানবেন্দ্র দেব আপনি মনে করেন? কারণ বিএনপি তো বলছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না পেয়ে তারা হতাশ, বিএনপি হতাশা প্রকাশ করেছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি মানবেন্দ্র দেব? এটা খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা, কারণ অন্তর্বর্তী সরকার যখন দেখলো যে সবকিছু সে ম্যানেজ করতে পারছে না, সুতরাং তার একটা নাটক করা খুব প্রয়োজন হয়ে গেছিল। যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই শব্দটা ব্যবহার করব, সেটাও আসলে মানে আমার একটু ইন্টারেস্ট করছিলাম, কিন্তু মানে এটা একটা নাটক মঞ্চস্থ হয়েছে যখন তারা পুরো অন্তর্বর্তী সরকার যখন নিজেদেরকে ম্যানেজ করতে পারছিল না, তখন তারা এই নাটকটা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামদের ডেকে বললো যে উনি পদত্যাগ করতে চান, কিন্তু উনি মিডিয়াকে বললেন না, ওনার প্রেস উইং বললেন না, বা অন্যরাও এই আলোচনাগুলো কিন্তু করছেন। তো পরের দিন আমরা আসলে অধ্যাপক ওয়াহিদুদ্দিন সাহেব বললেন যে কোনো পদত্যাগের কথা ইউনূস সাহেব বলেননি, এবং এটা নিয়ে সারা দেশে এক ধরনের রব পড়ে গেল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন, কিন্তু ওনাকে কেউ ফেরাতে জানেনি যে প্লিজ দয়া করে আপনি পদত্যাগ করবেন না, আপনি পদত্যাগ করলে আমরা সব ভেসে যাব। এরকম কোন জনস্রোত বা পিপলস ওপিনিয়ন আসলে তৈরি হয়নি। তো এই 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 নাটকটির মধ্য দিয়ে যখন রাজনৈতিক দলগুলোকে ডিসকার্ড করার একটা পরিকল্পনা, এবং তারপর তাদেরকে ডেকে তাদের কাছ থেকে মতামত শোনা বা মতামত শেয়ার করার যে বিষয়, সেটা দিয়ে ফাইনালি কিন্তু তার যে প্রেস রিলিজটা ছিল প্রধান উপদেষ্টার দপ্তরের, সেই প্রেস রিলিজটা কিন্তু এটা বলে না যে উনি এই রাজনৈতিক দলগুলোকে বা এই জনমতকে, এই অংশীজনদেরকে কোনোভাবে তোয়াক্কা করেন। উনি তার জায়গায় কিন্তু অ্যাডামেন্ট থাকলেন। প্রত্যেকে বললো, সেনাবাহিনী থেকে আলোচনাও আসলো যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মামুন স্যার নিশ্চয়ই এটা অ্যাডমিট করবেন, যে একটা দেশের সেনাবাহিনী বলছে যে আমরা ইলেকশন দিয়ে আমরা ব্যারাকে ফিরতে চাই, আর তার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা নির্বাহী বিভাগ, অন্তর্বর্তী সরকার, তারা বলতেছে যে মানে ইলেকশন আরো পরে, ইলেকশন ডিলে করতে চায়। তো এই যে কনফিউশন গুলো তো তৈরি হবেই, এবং এই যে বিএনপির যে হতাশায়, এই বিএনপির হতাশাটা স্বাভাবিক, কিন্তু এটা আসলে বিএনপিকে অনুরোধ করব যে এটা বিষয়টা হতাশার না, বিষয়টা অনুমেয়ই, এবং এটা নিয়ে আসলে এটাকে ফেস করাটা হচ্ছে কি একটা রাজনৈতিক দলের কর্তব্য। এবং আপনি যেটা বললেন যে সিপিবি, বিএনপি, সিপিবি সহ সিপিবি এই এই নাটকে আসলে অন্তর্ভুক্ত নয়, সিপিবি কে ডাকা হয়নি, এবং বিএনপি, জামাত, হিফাজত, খেলাফত সহ এরকম আরো এনসিপি সহ আরো কয়েকটা রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা তার ভাবনায়, তার বিবেচনায় আরো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে, বা এখানে কিন্তু বাম, সিপিবি, বাসদ বা অন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়নি। তো সুতরাং সেখানে আমরা না, মানবেন্দ্র দেব, সবশেষ যে বৈঠকটি হয়েছে সেখানে, জি, ডাকলেও আমরা সেখানে যেতাম কিনা সেটা একটা আমাদের সিদ্ধান্ত বা না, বিবেচনা। মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি এবং অনেকেই গিয়েছিলেন সেখানে বাম জোটের। জি,
না না জোনায়েদ সাকি বাম জোটের না, মাহমুদুর রহমান মান্নাও বাম জোটের না। তো ওইখানে যারা গিয়েছিলেন তাদের মানে প্রত্যেককে পার্টি বিবেচনায় ডাকা হয়নি। একদম আমি আমার পার্টি স্ট্যান্ডের জায়গা থেকেই বলছি, সেখানে যারা যারা গিয়েছিলেন তাদের প্রত্যেককে পার্টির বিবেচনায় ডাকা হয়নি। তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক অভিজ্ঞতা ওই বিবেচনায় হয়তো ডাকা হয়ে থাকতে পারে, কিন্তু কমিউনিস্ট পার্টিকে, সিপিবি কে বা বাসদকে পার্টি বিবেচনায় সেখানে মানে আমন্ত্রণ জানানো হয়নি। এবং আমন্ত্রণ জানালেও আমি বললাম যে আমরা যেতাম কিনা সেটা আসলে আমাদের পার্টি বা বাম জোটের সিদ্ধান্তের বিষয়, এবং এই বিষয়ে বাম জোট প্রেস রিলিজ দিয়ে তার স্ট্যান্ড না, কিন্তু মানবেন্দ্র দেব, আমি কেন বললাম, আমি যে তালিকাটি দেখেছিলাম সেখানে কিন্তু বাসদ এবং আপনাদের সিপিবির সাবেক সভাপতি একজন, তার নাম ছিল, তাদের নামটি ছিল পরবর্তীতে। আমি আপনাকে বলেছি যে ওখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকা হয়েছিল, জি, তাদের পার্টি বিবেচনায় না, তাদের অভিজ্ঞতা, জি, তাদের অবস্থান বিবেচনায়। জি, তা ঠিক, জি। পার্টিকে ডাকা হয়নি, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে গিয়ে এইটা একটা সাজানো নাটক, এবং এটা দিয়ে হচ্ছে গিয়ে ধরেন যমুনার সামনে দক্ষিণ বিএনপির অবস্থান, ইশরাকের যে অনুসারীদের অবস্থান, বা ওই জায়গাগুলোতে যখন তারা ম্যানেজ করতে পারছিল না, যখন হচ্ছে গিয়ে 3 জন খলিলুর রহমান এবং 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছিল, এই পুরো বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য, এগুলোকে ডিসমেন্টাল করার জন্য, বা সে আরেকটু শক্ত হয়ে বসবার জন্য এই পদত্যাগের নাটক। এবং তারপর তো সে ওই জায়গা থেকে রিট্রিট করেছে। যখন সে নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছে, তখন কিন্তু সে বলেছে যে নো, আমি পদত্যাগ করব, এটা আমি বলি নাই। তো সুতরাং হয় নাহিদদেরকে ব্যবহার করা হয়েছে, এবং নাহিদরা এই ব্যবহৃত হতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা তাদের বিষয়। কিন্তু এইটা যে ওই সময়কার যে পলিটিক্যাল সিচুয়েশন, সেই সিচুয়েশনকে ম্যানেজ করার জন্য বা সেটা উতরানোর জন্যই ওইরকম একটা বিষয় মঞ্চস্থ হয়েছে। এবং তাতে পলিটিক্যাল পার্টিগুলা প্রথমে একটু কনফিউজ ছিল। নিশ্চয়ই তারা এখন সেটা বিষয়টা বুঝতে পারছে যে প্রধান উপদেষ্টার, এবং আপনি তো নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই শুনেছেন, গয়েশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা বিএনপি। তো তিনি বলেছেন উনি দেহত্যাগ করতে পারেন, কিন্তু উনি পদত্যাগ করতে পারেন না। মানে এরকম আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। সুতরাং এই যে হতাশা, তবে বিএনপি বা অন্যদের রাজনৈতিক দলগুলোর আসলে হতাশা হবার আসলে কোনো সুযোগ নেই। তাদের প্রত্যেকটা বিষয়কে ফেস করতে হবে, এবং এইটা রাজনৈতিক দলগুলো জানে, এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই মানে সেই বিবেচনায় বিষয়গুলোকে ফেস করবে। জি, মানবেন্দ্র দেব, ধন্যবাদ। সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, একই বিষয়, এই যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের যে বৈঠক হলো, এতে সরকার কতটা উপকৃত হলো, রাজনৈতিক দলগুলো কতটা উপকৃত হলো, আপনি কি মনে করেন? দেখুন, যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন পর্যন্ত বাংলাদেশে আমরা সাধারণ জনগণ কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। প্রথমত হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রকৃত দায়িত্ব কি আসলে, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে, এই কাজগুলোর ম্যান্ডেট ভবিষ্যতে কে দিবে, বর্তমানে কোন ম্যান্ডেট অনুযায়ী করছে। আমরা জানি বাংলাদেশে একটি গণ আন্দোলনের ফলে একটা সরকার পতনের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারপর আমরা যেটা শুনেছি যে বিদ্যমান ব্যবস্থাকে পরিবর্তন করে একটা নতুন বাংলাদেশের দিকে যাত্রার জন্য এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হয়েছে সেই নতুন বাংলাদেশের দিকে যাওয়ার জন্য কিছু সংস্কার করতে। এখন স্বভাবতই দুটো দিক, একটা হলো যে যারা আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে পতন ঘটিয়েছে, তাদের সামনে কিন্তু এখন অনেকগুলো চ্যালেঞ্জ। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ
সেটা হলো যে তাদের নিজেদের ক্ষমতাচ্যুত হওয়ার ভয়। তারা জানে যে যাদেরকে তারা ক্ষমতাচ্যুত করেছে তারা যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু তাদের আবার টিকে থাকা কঠিন হয়ে যায়। এখন এই যে জিনিসটা, যাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো তাদেরকে কিভাবে আর ফিরে আসতে না দেয়া যায়, আমার মনে হয় যে বাংলাদেশের উন্নতি, সংস্কার, নির্বাচন, এগুলোর যেটা সবচেয়ে বেশি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন, যে এই সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা এখন এই টেনশনে পড়ে গিয়েছে যে আমরা কিভাবে যাদের পতন ঘটলাম তাদের আবার উত্থান বা ফিরে আসাটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এখন এখানে সংক্ষেপে যেটা বলি, যে কথাটা আগে আমি তথ্যতে বলেছিলাম, যে বিগত সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা একটা পর্যায়ে একটা বিন্দুতে এক ছিলেন যে সরকারের পতন ঘটাতে হবে। কিন্তু এই সরকার পতন কেন ঘটাতে হবে এই উত্তর কিন্তু এক এক রাজনৈতিক দলের কাছে এক এক রকম। সিপিবির কাছে একরকম, বিএনপির কাছে একরকম, জামাতুল ইসলামের কাছে একরকম। কারণ প্রত্যেকের যার যার আলাদা দলীয় আদর্শ আছে এবং সেই দলীয় আদর্শ অনুযায়ী কিভাবে ভবিষ্যতের বাংলাদেশটা তারা দেখতে চায় সেই ভিউ তাদের আলাদা আছে। তারা একটা পয়েন্টে হয়তো একত্রিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল এই সবগুলো দলকে তাদের সেই পয়েন্টে ঐক্যবদ্ধ রাখা। কিন্তু এই এক বছরে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে তাতে মনে হচ্ছে যে যাদেরকে নিয়ে আন্দোলন করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কোনো পক্ষকেই হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার সন্তুষ্ট করতে পারেনি। জি, এবং এর মাধ্যমে যে জটিলতাটা সৃষ্টি হয়েছে তাতে হয়তো মনে হয়েছে যে সরকার আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ফলে একটা ব্রেক থ্রো দরকার ছিল। এই ব্রেক থ্রোটা পাওয়ার জন্যই হয়তোবা যেটাকে আমাদের বক্তা বললেন যে এটা একটা নাটক, আমি সেটা বলবো না। আমার মনে হয় যে তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে আবার এই দলগুলোকে ঐক্যবদ্ধ করে করতে চাইলেন। এখন আমাকে এখানে একটা প্রশ্ন, ইতিমধ্যে কিন্তু যারা বিগত সরকারকে পতন ঘটিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে দুটো ধারা আমরা লক্ষ্য করতে পারছি। একটা ধারা বলছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে, আরেকটা ধারা বলছে যে না, জুলাই পর্যন্ত প্রলম্বিত হলেও সমস্যা নাই কিংবা সময় আমরা দিতে চাই, বা আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন। জি, তৃতীয় যে কোশ্চেনটা যে নির্বাচন আগে না সংস্কার আগে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে মতামতের ভিত্তিতে আমরা যেটা মনে করি যে বর্তমান কিন্তু বাংলাদেশে এখন একটা সত্যিকার অর্থেই একটা আস্থা অনাস্থার একটা জায়গা সৃষ্টি হয়েছে। জি, সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আমাকে শেষ করতে হবে, আজকে আমাদের সময় হাতে একদম শেষ। অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন। মানবেন্দ্র দেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুজনের সাথেই আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।